Assalamu alaikum and adab. All of you are welcome on behalf of Porsha Online School organized by Upazila Secondary Education Office, Porsha Noga. And this is Mohammad Nazrul Islam, Assistant Teacher of Kadul Kanwar High School, Porsha Noga. My dear student, how are you? Probably all of you are well by the mercy of Almighty Allah. I am also well. My dear student, I have taken 4 class about changing narration or speech or narrative style before, and today I would like to discuss about passage narration part 2. So all of you are advised to take your pen and khata, and you should note down the points which you think are important to you. So my dear student, we should not waste our time. So let's start our today's class, passage narration part 2. Passage narration part 2. Today we will discuss about passage narration. So my dear student, first of all I would like to discuss about some word or some points. Then I will give you example and I would like to try to solve the problem, and I hope you will enjoy it. My dear student, for all of your betterment, I would take the class in Bengali. My dear student, passage narration 2 এক্সাম্পল দেওয়ার আগে শুরুতেই আমি কয়েকটা শব্দ নিয়ে একটু কথা বলতে চাই এবং আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে। আমরা দেখি প্যাসেজ নারেশনের ক্ষেত্রে অনেক সময় এই শব্দটা থাকে, স্যার, স্যার ক্যান ইউ হেল্প মি, অর ক্যান ইউ হেল্প মি স্যার, স্যার আর ইউ ওয়েল, অথবা আর ইউ ওয়েল স্যার। ইন দিস ওয়ে we have observed sir is a word, and sometimes some sentences sir is included in direct speech. So my dear student, we should know if there is sir in any sentence, what we should do. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি কোনো বাক্যে স্যার শব্দটা থাকে তাহলে আমরা রিপোর্টেড ভার্ব সেই টু উঠে যেটা লিখি, হয়তো সেন্টেন্সের উপর নির্ভরশীল, কখনো লেখি টোল্ড, কখনো আস্কড, কখনো অর্ডার, কখনো রিকোয়েস্ট, কখনো উইশড বা প্রেইড, কখনো ক্রাইড আউট উইথ জয়, আমরা সেই টু উঠে লিখি অ্যাকর্ডিং টু সেন্টেন্স। সো যদি কোনো বাক্যে স্যার শব্দটা থাকে আমরা রিপোর্টেড ভার্ব সেট টু চেঞ্জ করে যে ভার্বটা লিখে থাকি তার আগে একটা শব্দ যোগ করতে হবে, সেটা হচ্ছে রেসপেক্টফুলি, 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 অথবা পোলাইটলি, পোলাইটলি, অথবা উইথ ডিউ রেসপেক্ট, উইথ ডিউ রেসপেক্ট, অ্যাজ ইউ লাইক। এই তিনটা শব্দই স্যারের পরিবর্তে আমরা ব্যবহার করব এবং সেটা রিপোর্টেড ভার্ব সেট টু উঠে বা চেঞ্জ করে আমরা যে নতুন ভার্বটা ব্যবহার করি সেই ভার্বটার সামনে আমরা রেসপেক্টফুলি বা পোলাইটলি বা উইথ ডিউ রেসপেক্ট এই তিনটার মধ্যে যে কোনো একটা ওয়ার্ডকে আমরা ব্যবহার করব। আমি একটা উদাহরণ দেই, বিষয়টি ক্লিয়ার হবে। Look at the board. May I come in, sir? Said Baul. Said Baul. তাহলে রিপোর্টেড স্পিচ হচ্ছে মে আই কাম ইন স্যার এবং সেইড এটা হচ্ছে রিপোর্টেড ভার্ব।
এটা সেন্টেন্সের শুরুতেও থাকতে পারে, আবার স্পিচের পরেও থাকতে পারে। আমি পূর্বের ক্লাসে কিন্তু এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি, আজকে আর ওই সেট নিয়ে আলোচনা করব না। কিন্তু আমাদের ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমরা জানি যে যদি কতিপয় শব্দ না থাকে তাহলে মিনিমাম 4টা অ্যাক্টিভিটি এবং কতিপয় শব্দ পেলে 5টা অ্যাক্টিভিটি আমাদের পর্যায়ক্রমে বা গ্রাজুয়ালি অবশ্যই করতে হবে। তাহলে প্রথমে আমরা কি লিখবো, সেট বাবুল বা বাবুল সেট, এটাকে আগে চেঞ্জ করি। তাহলে কি হবে, বাবুল সেট উঠে কি হবে বা সেট উঠে কি হবে সেটা নির্ভর করবে এই বাক্যটার উপর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আবার ভাবতে পারো বাক্যের শুরুতে মে আছে স্যার, এটা অপটাটিভ সেন্টেন্স আপনি বলেছেন। হ্যাঁ, আমি পূর্বের ক্লাসে অপটাটিভ সেন্টেন্স যখন আলোচনা করেছি তখন বলেছি বাক্যের শুরুতে মে বা লং লিভ থাকলে সেটা অপটাটিভ সেন্টেন্স, কিন্তু সেই ক্ষেত্রে বাক্যের শেষে ফুল স্টপ থাকবে। কিন্তু এখানে আমরা খেয়াল করি বাক্যের শেষে হোয়াট চিহ্ন আছে বা ইন্টারোগেটিভ সিম্বল আছে, এজন্য এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেট টু উঠে বসে আস্কড, সেট টু উঠে বসে আস্কড, এটা বসে আস্কড। কিন্তু আমি কি বললাম, যদি কোনো বাক্যের মধ্যে স্যার অর্থাৎ শুরুতে হোক বা শেষে হোক, এখানেও থাকতে পারে স্যার মে আই কাম ইন অথবা মে আই কাম ইন স্যার, উভয় সেন্টেন্সই সঠিক। তাহলে যদি কোনো বাক্যের শুরুতে বা শেষে স্যার থাকে, এর জন্য একটা শব্দ আমাদেরকে দেখতে হয় রেসপেক্টফুলি, পোলাইটলি বা উইথ ডিউ রেসপেক্ট। এবং সেটা বলেছি আমি রিপোর্টেড ভার্ব চেঞ্জ করে যে শব্দটা লিখলাম তার আগে অর্থাৎ এই জায়গায় লিখব। তাহলে কি লিখব, বাবুল respectfully asked, বাবুল respectfully asked অথবা বাবুল politely asked। কেউ যদি এমন লেখে বাবুল asked respectfully, তবুও হবে, ভুল হবে না। তবে রিপোর্টেড ভার্বের আগে, যেহেতু এটা একটা অ্যাডজেক্টিভ, আগে ব্যবহার করাটাই উত্তম। বাবুল respectfully asked, বাবুল রেসপেক্টফুলি টোল্ড, বাবুল politely asked ভালো হবে। কেউ যদি আমরা এটাকে পরে ব্যবহার করি, যেমন politely এটা একটা অ্যাডভার্ব, সেই ক্ষেত্রে ভার্বের পরে যদি ব্যবহার করি তবুও সমস্যা নেই। তাহলে আমরা দুইটাই ব্যবহার করতে পারি, বাবুল রেসপেক্টফুলি asked বা বাবুল asked রেসপেক্টফুলি, অথবা বাবুল asked উইথ ডিউ রেসপেক্ট, যেটা তোমাদের খুশি সেটা ব্যবহার করবে। তাহলে সেট টু স্যার থাকলে এই জন্য আমার যে ভার্ব আসতেছে এখানে আস্কড, এর আগে আমি রেসপেক্টফুলি শব্দটা ব্যবহার করব এবং অন্যান্য সকল নিয়ম ঠিক থাকবে। এরপর আসি, কোনো কোনো বাক্যে তোমরা দেখে থাকবে শুরুতে ইয়েস বা নো এমন কোনো শব্দ থাকে। অনেক সময় বাক্যের শুরুতেই থাকে ইয়েস অথবা নো, ইয়েস অথবা নো এরকম শব্দ হয়তো কেউ প্রশ্ন করছে, তার উত্তরে পরের বক্তা ইয়েস বা নো বলে থাকে। তাহলে ইয়েস বা নো এ জাতীয় যদি কোনো শব্দ থাকে, এর জন্য সরাসরি আমরা বক্তা লিখবো, বক্তাকে বাবুল করে মিনা আই উই যেটাই হোক আমরা বক্তাটা লিখবো। লেখার পরে আমরা সেট টু উঠে যেমন ভাব বসাই, এই ক্ষেত্রে সেট থাক বা না থাক, অ্যাসার্টিভ হোক, ইন্টারোগেটিভ হোক, ইম্পারেটিভ হোক, অপটাটিভ হোক, চাই এক্সক্লামেটরি হোক, এজন্য আমরা যে নির্ধারিত ভাবগুলো জেনেছি এই ক্ষেত্রে আমরা অন্য কোনো দিকে তাকাবো না। ইয়েস থাকলে সরাসরি লিখবো বক্তা, বক্তা হয়তো হি হতে পারে, রহিম হতে পারে, মিনা হতে পারে, করিম হতে পারে, যেটাই হোক হোক, ধরে নিলাম মিনা বক্তা। তাহলে মিনা ইয়েস যদি ডিরেক্ট স্পিচের মধ্যে থাকে তাহলে সরাসরি আমরা লিখবো মিনা রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ, শুধু ইয়েস এর কারণে অ্যাফার্মেটিভ, মিনা রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ, শুধু ইয়েস এর কারণে, নো না, নো থাকলে তখন আলাদা আসবে, শুধু ইয়েস। এটা যদি কোনো ন্যারেশনে থাকে এরপর আরো কিছু যোগ থাকতে পারে, ইয়েস আই উইল ইট, ইয়েস আই উইল গো, ইয়েস আই এম এগ্রি উইথ ইউ, ইন দিস ওয়ে থাকতে পারে। কিন্তু সরাসরি আমরা বক্তা যেটা পাবো এই ইয়েস এর, সেই বক্তাটা লিখে ফেলবো, মিনা বাবুল করিম যেটা থাকবে সেটাই আমরা নিয়ে নেবো, বা হি সিও থাকতে পারে। তারপরে সরাসরি আমরা সেই উঠে যেমন ভাব বসাই, এই ক্ষেত্রে অন্য কোনো ভাব নিয়ে চিন্তা করবো না, সরাসরি লিখবো মিনা রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। তারপর কি আছে সেটা আমি যোগ করব, বা বাকি যে নিয়ম আমরা জানি পরবর্তী নিয়মগুলো সেই নিয়ম অনুযায়ী বাক্যটি সমাপ্ত করব। আমি উদাহরণের সাহায্যে পরে প্যাসেজটা করে দেব। তাহলে ইয়েস থাকলে কি হবে,
বক্তা যোগ রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। আবার তোমরা ভুল করো, কেউ কেউ লেখো মিনা রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ ফের বসাও টোল্ড বা আস্কড। এই কাজটি করা যাবে না। অন্য কোনো রিপোর্টেড ভার্ব এখানে আর বসবে না, কারণ এতে রিপ্লাইড এটাই ভার্ব। তাহলে মিনা রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। কেউ যদি লেখে মিনা অ্যানসার্ড ইন দা অ্যাফার্মেটিভ তাও হবে। কেউ যদি লেখে মিনা রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ না লিখে সে লিখতে পারে অ্যাফার্মেটিভলি, অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করবে, তবুও কারেক্ট হবে। তাহলে মিনা রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ বা মিনা রিপ্লাইড অ্যাফার্মেটিভলি তাও হবে। কেউ যদি লেখে পজিটিভলি তাও হবে। এবং যদি নো থাকে তাহলে অন্য কিছুই না, একইভাবে মিনা বা বক্তা যেটা পাবো রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ না লিখে এখানে লিখবো রিপ্লাইড ইন দা নেগেটিভ অথবা রিপ্লাইড নেগেটিভলি। আবার একই সঙ্গে ইয়েস শুধু না, ইয়েস স্যার হয়তো একই সাথে থাকে। আমরা কথা বলার সময় বলি না ইয়েস স্যার, নো স্যার, এভাবেও থাকতে পারে। তাহলে আমরা বলেছি স্যারের জন্য অতিরিক্ত একটা শব্দ, সেটা হচ্ছে রেসপেক্টফুলি বা পোলাইটলি অথবা উইথ ডিউ রেসপেক্ট। কোথায় বসাবো আমরা? রিপোর্টেড ভার্ব যেটা আমি লিখেছি তার সামনে, বা ভার্ব যেটা লিখেছি তার সামনে। তাহলে এখানে ভার্ব লিখছি রিপ্লাই, তাহলে এর সামনে এই জায়গায় একটা শব্দ ঢুকে দেবো রেসপেক্টফুলি। যদি ইয়েস এর সঙ্গে স্যারও থাকে তো স্যারের জন্য একটা শব্দ লিখবো, সেটা রেসপেক্টফুলি। তাহলে মিনা রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। নো স্যার, তাহলে মিনা বা বাবুল যেটা বক্তা পাবো আমরা, এটা একটা উদাহরণস্বরূপ আমি বলতেছি, আবার এটাই না যে বারবার মিনাই লিখতে হবে। এটা আমরা সেই প্যাসেজে যেটা পাবো বক্তা হিসাবে এখানে এমনিতে ধরে নিয়েছি উদাহরণস্বরূপ মিনাকে। তাহলে মিনা রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ, ইয়েস স্যার থাকলে, আর নো স্যার থাকলে মিনা রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দা নেগেটিভ। এইভাবে আমরা ইয়েস নো থাকলে সেটাকে চেঞ্জ করব। আর একটি শব্দ আমি আলোচনা করব, সেটা হচ্ছে কোনো উইশ করা কাউকে বা উইশ জানানো। যেমন আমরা কাউকে বলি হ্যাপি বার্থডে, কাউকে বলি হ্যাপি নিউ ইয়ার, কাউকে বলি হ্যাপি ম্যারেজ ডে। এইভাবে আমরা যে বিভিন্ন জনকে বিভিন্ন ধরনের উইশ করে থাকি, এটাও কোনো সেন্টেন্সে বা প্যাসেজের মধ্যে থাকতে পারে। মিনা সেড টু করিম হ্যাপি নিউ ইয়ার, বা মিনা সেড হ্যাপি নিউ ইয়ার। তাহলে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি বার্থডে, এগুলো হচ্ছে যেগুলো এক ধরনের উইশ করা বা ইচ্ছা পোষণ করা। এরকম যদি থাকে তাহলে সরাসরি আমরা লিখবো কি, বক্তা তো আমরা যেটা পাবো সেটা লিখবই, মিনা পাই আর করিম পাই সেটা লিখবই। এবং এরপর রিপোর্টেড ভার্ব সেড টু উঠে আমরা বিভিন্ন সেন্টেন্সের ক্ষেত্রে বিভিন্ন ভার্ব জেনেছি, কিন্তু ইচ্ছা জানানো বা উইশ জানানো, হ্যাপি বার্থডে, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি বার্থ অ্যানিভার্সারি, যেটাই হোক, কোনো উইশ জানানোর ক্ষেত্রে আমরা সরাসরি লিখবো মিনা উইশড, মিনা উইশড। যদি শ্রোতা থাকে বসাবো, না থাকলে সমস্যা নাই, মিনা উইশড। তারপরে সরাসরি সেই শুভ ইচ্ছাটা এখানে যোগ করব বা উইশটা এখানে যোগ করব। কি উইশ করছে? হ্যাপি নিউ ইয়ার বলেছে, তাহলে মিনা উইশড, হয়তো বক্তা থাকলো মি বা আর কিছু যাই থাক এই শ্রোতা, তারপর লিখবো হ্যাপি নিউ ইয়ার। এটার কিন্তু কোনো চেঞ্জ হবে না। তাহলে মিনা উইশড মি হ্যাপি নিউ ইয়ার, অথবা মিনা উইশড ইউ হ্যাপি নিউ ইয়ার, অথবা মিনা উইশড বাবুল হ্যাপি নিউ ইয়ার, অথবা মিনা উইশড রিনা হ্যাপি বার্থডে। ইন দিস ওয়ে আমরা নারেশনগুলো চেঞ্জ করব। তাহলে আমি স্যার নিয়ে আলোচনা করলাম, ইয়েস নো নিয়ে আলোচনা করলাম, যে কোনো শুভ ইচ্ছা বা উইশ করা নিয়ে আলোচনা করলাম, একই সাথে ইয়েস স্যার বা নো স্যার যদি থাকে সেটা নিয়েও আলোচনা করলাম। এখন আমরা সরাসরি চলে যাব একটা উদাহরণে, এবং এই উদাহরণটার সাহায্যে আমরা ভালোভাবে আরেকটু বোঝার চেষ্টা করব। মাই ডিয়ার স্টুডেন্ট, প্লিজ লুক at the board and observe what I am writing. May I come in? May I come in, sir? Inverted comma close. May I come in, sir? Yes, come in, said the manager. How can
I help. How can I help you? I want to open an account. I want to open an account, sir, said Rina. Said Rina. Take this form and fill it up. Fill it up and fill it up. Thank you. Said she. My dear student, this is a passage. May I come in, sir? Yes, come in, said the manager. How can I help you? I want to open an account, sir, said Rina. Take this form and fill it up. Thank you, said she. My dear student, আমি পূর্বের ক্লাসে বলেছি প্যাসেজটা একাধিকবার পড়ে দুইজন ব্যক্তিকে অবশ্যই আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে, কারণ যে কোনো স্পিচ বা বক্তব্য বা কথা যেটাই বলি না কেন এটা করতে গেলে, কনভারসেশন করতে গেলে মিনিমাম দুইটা লোকের অবশ্যই প্রয়োজন হয়। একা একাই কেউ কথা বলতে পারে না এবং একা একাই কথা বললে তাকে আমরা পাগল বলে আখ্যায়িত করব। এজন্য যে কোনো স্পিচের ক্ষেত্রে কমপক্ষে দুইজন ব্যক্তি অবশ্যই থাকবে এবং দুইজন ব্যক্তিকে আমাদের আগে খুঁজে নিয়ে আসতে হবে। এবং সেটা আমি বলেও দিয়েছি আগের ক্লাসে, ইনভার্টেড কমার ভিতরে খুঁজলে হবে না, ইনভার্টেড কমার ভিতরেও কোনো নাম থাকতে পারে, সেটা কিন্তু বক্তা শ্রোতা নয়। আমি কথা বলতেছি কারোর সাথে, আমি আমার বক্তব্যের মাঝে বলতে পারি না করিম এভাবে তোমাকে বলেছে, কিন্তু করিম বক্তাও না শ্রোতাও না, এবং এটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে। তাহলে আমাকে বক্তা শ্রোতা খুঁজতে হবে ইনভার্টেড কমার বাইরে, ইনভার্টেড কমার আগে বা পিছনে। তাহলে দেখি এই প্যাসেজটায় দুইজন ব্যক্তি আমরা খুঁজে পাই কিনা। মে আই কাম ইন, স্যার, এখানে খুঁজলে আমরা পাবো না, ইনভার্টেড কমা দেওয়া আছে। ইয়েস কাম ইন, এখানেও আমরা পেলাম না, ইনভার্টেড কমা আছে। সেইড দ্য ম্যানেজার, এখানে আমি একজনকে পেয়েছি, সেইড দ্য ম্যানেজার, তাহলে একজন পেলাম, দি ম্যানেজার। দেখি আরেকজন আছে কিনা। হাউ ক্যান আই হেল্প ইউ, ইনভার্টেড কমা ক্লোজ, আবার আই ওয়ান্ট টু ওপেন অ্যান অ্যাকাউন্ট, স্যার, সেইড রিনা। এই যে এখানে এসে আমি আরেকজন পেয়েছি, সেইড রিনা, এবং ইনভার্টেড কমার বাইরে, কিন্তু তোমরা খেয়াল করো ভালো করে, বক্তা শ্রোতা দুইটাই ইনভার্টেড কমার বাইরে। টেক দিস ফর্ম অ্যান্ড ফিল ইট আপ, থ্যাংক ইউ, সেইড শি। শি বলতে এরই নাই। তাহলে আমরা দুইজন ব্যক্তি পেয়ে গেছি, একজন হচ্ছে দি ম্যানেজার আর আরেকজন হচ্ছে রিনা। তাহলে আমরা এখন ন্যারেশন মানে চেঞ্জ করা শুরু করতে পারি। কিভাবে? আমি বলেছি সেন্টেন্স ন্যারেশন যেভাবে চেঞ্জ করে সেই একই পদ্ধতিতে আমরা অগ্রসর হব, এবং প্রত্যেকটা আলাদা আলাদা সেন্টেন্স ন্যারেশন শুধু আমরা প্যাসেজ আকারে লিখবো, এটুকুই পার্থক্য। এছাড়া বড় ধরনের কোনো সমস্যা বা প্যাসেজ ন্যারেশন খুব কঠিন এই ভাবনাটা কখনোই আমাদের ভাবা উচিত নয়। তাহলে আমরা শুরু করি প্রথম, মে আই কাম ইন, স্যার। তাহলে এটা কে বলেছে? লেখা নাই, কিন্তু এই যে এখানে খেয়াল করো স্পষ্ট এখানে যে বক্তা চেঞ্জ হয়েছে। তাহলে যদি আমি এখানে নির্ণয় করতে ব্যর্থ হই যে মে আই কাম ইন, স্যার কে বলেছে, হয়তো এমনিতে ধরে নেবেন যেহেতু ম্যানেজার এবং মিনা বা রিনা, তাহলে অবশ্যই মিনা বা রিনাই এই কথাটা বলেছে। এটা ধরে নেওয়া এক জিনিস, আর একটু ভালো করে বোঝার চেষ্টা করা আরেক জিনিস। দেখো এখানে মে আই কাম ইন, স্যার আমরা এখানে বুঝতে পারছি না যে কে বলেছে। আগেও নাই মিনা সাইড না রহিম সাইড, পিছনেও না মিনা সাইড নাকি রহিম সাইড, কিন্তু এখানে আমরা স্পষ্ট পাচ্ছি যে বক্তা চেঞ্জ হয়েছে। তাহলে দেখি এই বাক্যের বক্তাকে। ইয়েস কাম ইন, সেড দ্য ম্যানেজার। তাহলে এই বাক্যের বক্তাটা হচ্ছে দি ম্যানেজার। এখানে বক্তা চেঞ্জ, তাহলে আগেরটা অবশ্যই ম্যানেজারের নয়, কার? রিনার। তাহলে প্রথম বাক্যের বক্তা পেলাম আমরা রিনা, রিনা। এরপর আমরা যেটা করি সেটা হচ্ছে সেন্টেন্স অনুযায়ী রিপোর্টেড ভার্ব সেড টু চেঞ্জ করি। থাক বা না থাক আমাকে সেড টু এর কাজ এক নম্বরে করতেই হবে। তাহলে বাক্যটা খেয়াল করি, মে আই কাম ইন, স্যার, বাক্যটা কিন্তু ইন্টারোগেটিভ চিহ্ন আছে, তাহলে বাক্যটা ইন্টারোগেটিভ। তাহলে কি হবে? রিনা আস্কড। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, স্যার। আমি একটু আগে বললাম যদি কোনো বাক্যে স্যার থাকে এর জন্য অতিরিক্ত একটা শব্দ লিখতে হবে, সেটা হচ্ছে রেসপেক্টফুলি অথবা পোলাইটলি অথবা উইথ ডিউ রেসপেক্ট। তাহলে রিনা আমি একটা লিখতেছি রেসপেক্টফুলি, মিনা রেসপেক্টফুলি
আর said to have asked, যেহেতু ইন্টারোগেটিভ বাক্য, এটা 1 নম্বর কাজ। মিনা said to have asked হলো, তাহলে মিনা রেসপেক্টফুলি asked। আর আমি আরেকটা বিষয় সেন্টেন্স ন্যারেশন থেকে শুরু করে প্যাসেজ ন্যারেশনে যখন আসছি, আমি বলেছি প্রথম বাক্যের ক্ষেত্রে বক্তা শ্রোতা দুটাই উল্লেখ করতে হবে। শ্রোতা থাক আর না থাক, আমি যেখানে পেয়েছি 2 জন ব্যক্তি, এখানে আমি শ্রোতা বসানো কোনো ব্যাপার না। পরের বাক্যগুলো তো ইচ্ছা। বক্তা, বক্তাকে রিনা, তাহলে বারবার রিনা না লিখে লিখবো শি, এটা 3 নম্বর কাজ। তারপরে কি লিখবো? ভার, এখানে আছে মে, মে হলো মডেল 1, তাহলে মডেল 1 থাকলে হয় মডেল 2, মাইট, এটা হচ্ছে 4 নম্বর কাজ। এখন যদি কতিপয় শব্দ থাকে টুডে, ইয়েস্টারডে, টুমরো অথবা আই উইল, মাই, ইয়োর চেঞ্জ করব অথবা দেখে দেখে বাকিটা তুলে দিব। তাহলে কি আছে? রিনা রেসপেক্টফুলি আস্কড দ্য ম্যানেজার ইফ শি মাইট, আর কি বাকি থাকলো? কাম ইন, এটুকুই বাকি আছে। সারের পরিবর্তে আমরা রেসপেক্টফুলি নিয়ে নিছি, তাহলে কাম ইন, তাহলে শি মাইট, কাম থাকলে এখানে গো লিখতে হয় কতিপয় শব্দের মধ্যে একটা। যদি কাম কেউ লেখেও দেয়, এটা মারাত্মক ভুল না, এটা ছোট্ট একটা ত্রুটি এবং এটার জন্য কোনো নাম্বারও কাটা হয় না। তাহলে কেউ যদি লিখেই ফেলে যে কাম ইন, তাও হবে, অথবা গো ইন, তাও হবে। তাহলে প্রথম বাক্য শেষ। পরের বাক্যে আসি, কি আছে? ইয়েস কাম ইন সেড দ্য ম্যানেজার, কে বলছে? স্পষ্ট লেখা আছে ম্যানেজার বলছে, এবং এখানে ইনভার্টেড কমা, শেষ শুরু, অর্থাৎ বক্তা চেঞ্জ হয়েছে। আমি একে উপরে একটু মিশাতে হবে। হ্যাঁ, তাহলে আমি এখন এটাতে যাই, ইয়েস কাম ইন, কে বলছে? সেড দ্য ম্যানেজার। তাহলে আমি আগেই বলেছি যদি ইয়েস থাকে তাহলে আমি বক্তা লেখার পরে সরাসরি লিখবো রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। তাহলে কে বলছে? দি ম্যানেজার, এটাই ম্যানেজার ধরে নিবা, এখানে বানান লেখা আছে, আমি আমি সম্পূর্ণটা লিখলাম না। দি ম্যানেজার, ইয়েস আছে, তাহলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। তাহলে কি হলো? দি ম্যানেজার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, অথবা দি ম্যানেজার রিপ্লাইড অ্যাফার্মেটিভলি, অথবা দি ম্যানেজার অ্যানসার্ড ইন দ্য অ্যাফার্মেটিভ, আমরা লিখতে পারি। তাহলে দি ম্যানেজার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, শুধু এই ইয়েস টুকুর কাজ হলো, কাম ইনের কাজ কিন্তু এখনো হয়নি, শুধু ইয়েস আছে, এজন্য বক্তা যোগ রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখলাম। আবার তোমরা অনেক সময় ভুল করো, রিপ্লাইড লেখার পরে আবার বসে দাও যে অর্ডার বা রিকোয়েস্টেড বা অ্যাডভাইস বা টোল্ড বা আস্কড, এটা কিন্তু বসা যাবে না। রিপ্লাইড এটাই হচ্ছে ভার্ব, বা অ্যানসার্ড এটাই হচ্ছে ভার্ব, এজন্য আর কোনো রিপিটেড ভার্ব আসবে না। তাহলে দি ম্যানেজার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, শুধু ইয়েস এর কাজটুকু হলো। তারপর কি বলছে? কাম ইন, এটাও কিন্তু একটা সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। কাম ইন মূল ভার্ব দ্বারা শুরু, যদি কোনো বাক্য থাকে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি সেই টুটে কি হয়? আদেশ হলে অর্ডার, অনুরোধ হলে রিকোয়েস্টেড, উপদেশ হলে অ্যাডভাইস, নিষেধ হলে ফরওয়ার্ড, এরকম কিছু। তাহলে এখানে আর আমি আরেকটা সাধারণ কথা বলে দিয়েছি যে সেন্টেন্সই হোক, একই বক্তার পর পর দুইটা বক্তব্য পেলে সকল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা অ্যাডেড ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখানে অ্যাডেড বসালে সহজ হবে না? দি ম্যানেজার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড অ্যাডেড, অ্যান্ড অ্যাডেড, এটাই সেড টুডে বসলো। এই বাক্যের প্রথম কাজ হচ্ছে এটাই, অ্যাডেড। তারপরে যেহেতু ইম্পারেটিভ বাক্য, ইনভার্টেড কমাতে টু বসে, তাই না? টু বসে, এটা হচ্ছে 2 নম্বর কাজ। এবং আমি বলেছি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কাজ খুব কম, সেড টু উঠে রিপোর্টেড ভার্ব চেঞ্জ হয়ে বসবে, তারপরে ইনভার্টেড কমা উঠে টু বসবে, এবং এরপরে মূল ভার্ব থেকে বাকি অংশ বসবে। এখানে কাজ কিন্তু 5টা না ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে দি ম্যানেজার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড অ্যাডেড টু কাম ইন, এই কামের ক্ষেত্রে আমরা গো ইন লিখতে পারি, অথবা কেউ যদি কাম ইনও রেখে দাও, এটা খুব বড় ধরনের ভুল না। অ্যান্ড অ্যাডেড টু গো ইন বা অ্যাডেড টু কাম ইন। তাহলে এই বাক্যটা শেষ, কে বলছে? সেড দ্য ম্যানেজার। এই পর্যন্ত চলে গেল। তাহলে এই পর্যন্ত আমি একটু মিশাবো। পরবর্তীতে আসি, হাউ ক্যান আই হেল্প ইউ? মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে খুব ভালো করে লক্ষ্য করতে হবে, এছাড়া বাক্য নির্ণয় করতে বিপদে পড়বে যে কোনটা কার বক্তব্য।
এখানে কিন্তু সেইড দ্য ম্যানেজার ফুল স্টপ আছে, তাই না? আবার বলছে হাউ ক্যান আই হেল্প ইউ, ইনভার্টেড কমা নতুন করে শুরু হয়েছে। অনেকেই ভুল করে মনে করবে যে এখানে তো ইনভার্টেড কমা শুরু হয়েছে তাহলে বক্তা চেঞ্জ হয়েছে। এমন ক্ষেত্রে কিন্তু বোঝা কঠিন। যদি এরকম থাকে ক্লোজ হয়ে সরাসরি শুরু, তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারবো যে বক্তা চেঞ্জ হয়েছে। কিন্তু যখন রিপোর্টেড ভার্ব সেইড দ্য ম্যানেজার পরে থাকবে বা সেইড করিম পরে থাকবে, এমন ক্ষেত্রে ইনভার্টেড কমা শুরু হওয়া মানে বক্তা চেঞ্জ হতেও পারে, নাও পারে। এখানে আমার নির্ণয় করা কিন্তু খুব কঠিন যে বক্তা চেঞ্জ হয়েছে কিনা। কিন্তু আমি যদি আরেকটু পিছনে আসি, হাউ ক্যান আই হেল্প ইউ, এখানে আমি স্পষ্ট বুঝতে পারছি বক্তা চেঞ্জ হয়েছে। দেখো তো ইনভার্টেড কমা ক্লোজ হয়েছে, নতুন করে শুরু হয়েছে, তাহলে এখানে স্পষ্ট বক্তা চেঞ্জ হয়েছে। তাহলে দেখে নেই বক্তা চেঞ্জ হয়ে এটা কি বলছে, আই ওয়ান্ট টু ওপেন অ্যান অ্যাকাউন্ট স্যার, সেই রিনা। তাহলে এটা রিনা বলছে, তাহলে আগেরটা অবশ্যই ম্যানেজারই বলেছে, বক্তা চেঞ্জ হয়নি। তাহলে রিপোর্টেড ভার্ব যদি রিপোর্টেড স্পিচের পরে থাকে এমন ক্ষেত্রে ইনভার্টেড কমা শুরু হলো, বক্তা চেঞ্জ হতেও পারে নাও পারে। এজন্য পিছনে আসতে হবে, আরো নিচে কোথায় স্পষ্ট বক্তা চেঞ্জ হয়েছে এখান থেকে সামনে এগিয়ে যেতে হবে, তাহলে বোঝা যাবে যে ওই বক্তব্যটা কার ছিল। যদি অর্থ করতে একটু সমস্যা হয়, বুঝতে সমস্যা হয় এমন ক্ষেত্রে, তাহলে এই কথাটাও হাউ ক্যান আই হেল্প ইউ এটাও বলছে কে, ওই ম্যানেজারই বলছে। তাহলে এর আগে আমরা কি লিখেছিলাম, দি ম্যানেজার ইন দা অ্যাফার্মেটিভ বা দি ম্যানেজার রিপ্লাইড অ্যাফার্মেটিভলি, যেটাই লিখি। তাহলে তার সাথে যোগ করছিলাম অ্যান্ড অ্যাডেড টু কাম ইন বা অ্যাডেড টু গো ইন। দুইটা বাক্য কিন্তু আমি অলরেডি ম্যানেজারে লিখে ফেলেছি, এটা ম্যানেজারের 3 নম্বর বাক্য। তাহলে 3 নম্বর বাক্য হলে বারবার অ্যান্ড দিয়ে দুইবারের বেশি যুক্ত করা ঠিক না, আমি নতুন করে এটা লিখব। কি, হি অথবা দি ম্যানেজার, যেটাই লিখি সেটাই হবে। দি ম্যানেজারও লিখতে পারি আমরা, অথবা হিও লিখতে পারি। দি ম্যানেজার কি হচ্ছে, এটা হাউ ক্যান আই হেল্প ইউ, এটা কিন্তু জিজ্ঞাসা, ইন্টারোগেটিভ বাক্য। তাহলে দি ম্যানেজার আস্কড, এই শব্দটাও বসবে, ম্যানেজার আস্কড। আমি শ্রোতা লিখলে লিখতে পারি, যেহেতু ম্যানেজার, তাহলে শ্রোতাকে, শ্রোতা হচ্ছে রিনা, তাহলে দি ম্যানেজার আস্কড রিনা, এটা আমি লিখতে পারি। অথবা যদি শ্রোতা না লেখো তো আর পরেও কিন্তু এটা ভুল হবে না। তাহলে দি ম্যানেজার আস্কড রিনা অথবা দি ম্যানেজার আস্কড। যদি আরেকটা শব্দ ভার্বের আগে বসাই, বাক্যটা কিন্তু আরো শ্রুতিমধুর এবং ভালো হবে। যেহেতু ম্যানেজার বলেই যাচ্ছে, কি আমরা সাধারণভাবে গল্প করার ক্ষেত্রেও বলে থাকি যে অমুক তোমার সম্পর্কে এই কথা বললো, আবার এই কথাটাও বললো, বা আরো এই কথাটাও বললো। তাহলে আরো, আবার এর একটা ইংরেজি শব্দ আছে যেটা এগেইন অথবা অলসো। তাহলে যদি আমরা এখানে লিখি দি ম্যানেজার অলসো আস্কড রিনা, দি ম্যানেজার এগেইন আস্কড রিনা, বাক্যটা আরো শ্রুতিমধুর হবে এবং ভালো হবে। কেউ যদি মনে লিখতে না পারো, এটার জন্য কোনো নাম্বার কাটা যাবে না। কিন্তু এটা স্পিচ, অর্থাৎ অন্যের গল্প আমি শুনেছি, শুনে আমি আবার কাউকে শোনাচ্ছি, এমন ক্ষেত্রে আমরা কিন্তু বাংলাতে বলেই থাকি সেই কথাটাও বললো, সে আবার এটাও বললো, আবার ইংরেজি হচ্ছে এগেইন বা অলসো। তাহলে এমন ক্ষেত্রে আমরা লিখবো দি ম্যানেজার অলসো আস্কড বা দা ম্যানেজার এগেইন আস্কড রিনা। এবং ইনভার্টেড কমা ওঠে কি হবে, এটা যেহেতু ইন্টারোগেটিভ বাক্য, তাহলে দেখতে হবে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে সেটা হবে, না থাকলে ইফ হবে। ডাব্লিউএইচ ওয়ার্ড আছে হাউ, একটু উল্টাপাল্টা আছে কিন্তু এটাও ডাব্লিউএইচ ওয়ার্ড হাউ, তাহলে সেটাই বসবে হাউ। এটা 2 নাম্বার ইনভার্ট কমা উঠে বসলো। 3 নাম্বার চলে সাবজেক্ট আই আগে, আইটাকে বক্তা, বক্তাকে দি ম্যানেজার, তাহলে হি। এখানে একটা পুরুষ একটা মহিলা আছে, এজন্য আমি ব্র্যাকেটে লিখতেছি না, দুইটাই পুরুষ হয়ে গেলে কিন্তু ব্র্যাকেটে একটু এখানে লিখে দিতে হবে যে এটা ম্যানেজার, আবার রিনার ক্ষেত্রে লিখে দিতে হবে রিনা। যদি দুইটাই পুরুষ হতো দুটাই মহিলা হতো, কারণ তেমন ক্ষেত্রে বোঝা একটু কঠিন যে কোনটা হি আর কোনটা সি। কিন্তু এখানে যেহেতু একটা পুরুষ একটা মহিলা, একটা ম্যানেজার একটা হচ্ছে রিনা, আমরা স্পষ্ট বুঝতে পারছি। আবার ম্যানেজারও মহিলা হতে পারে, এটাও ধরে নিলেও যে ভুল হবে তা না। আবার স্যার দেখে বলবেন যে না স্যার পুরুষ, এটাও না, কারণ বর্তমানে স্যার কমন ল্যাঙ্গুয়েজ হিসাবে ব্যবহৃত হচ্ছে। পুরুষের ক্ষেত্রেও স্যার, মহিলার ক্ষেত্রেও স্যার, দুইটাই ব্যবহৃত হচ্ছে। তাহলে এখানে আমরা একটা পুরুষ একটা মহিলা ধরে নিয়েছি, সেহেতু এখানে আমি ব্র্যাকেটে হিটাকে দেখানোর প্রয়োজন নাই, এমনি ধরে নেব যে ম্যানেজার। আস্কড রিনা হাউ হি, তাহলে আইটা হি। তারপর চলে আসে ভার্ব, এখানে আছে ক্যান মডেল 1, তাহলে এখানে হবে মডেল 2 কুড। এটা হচ্ছে ভার্বের কাজ, 4টা কাজ শেষ। এখন যদি কতিপয় শব্দ থাকে চেঞ্জ করবো অথবা দেখে দেখে লিখবো। তাহলে হাউ গেছে, ক্যান গেছে, আই গেছে, হেল্প ইউ এটা, তাহলে কুড হেল্প। আবার যেমন কাজ করো না ভার্ব 1, তাহলে ভার্ব 2 হেল্প লিখে দিব না, এখানে ক্যানকে কুড করেছি, মনে রাখবে পাশাপাশি দুইটা ভার্ব চেঞ্জ হবে না।
প্রথম মডেল 1 ছিল, আমি মডেল 2 করে নিয়েছি, অতএব এখানে আর ভার্ব 1 কে ভার্ব 2 করা যাবে না। পাশাপাশি দুইটা ভার্ব করবে না, যেটা একাধিক থাকবে সামনে থাকবে সেটাই চেঞ্জ করবে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার গিভেন বাই মি। তাহলে হাউ হি কুড হেল্প, কিন্তু এখানে একটা শব্দ আছে ইউ, আমি বলেছি ইউ, ইওর, আই, মি, মাই, উই, আস, আওয়ার যতবার থাকবে সেগুলো চেঞ্জ করতে হবে। তাহলে ইউটা কে? ইউটা অবশ্যই শ্রোতা। তাহলে এখানে ম্যানেজার বক্তা, তাহলে শ্রোতা হলো রিনা। তাহলে হাউ হি কুড হেল্প রিনা, রিনার প্রোনাউন হচ্ছে হার। বাক্য শেষ। আচ্ছা, পরে আসি, এখানে কিন্তু বক্তা চেঞ্জ হয়েছে। আচ্ছা, ওই পর্যন্ত রাখলাম, বক্তা চেঞ্জ পর্যন্ত। হ্যাঁ, এখানে কিন্তু বক্তা চেঞ্জ হয়েছে, আমরা দেখতেই পাচ্ছি বক্তা চেঞ্জ। আই ওয়ান্ট টু ওপেন অ্যান অ্যাকাউন্ট স্যার, সেইড রিনা। কে বলছে? রিনা বলছে, স্পষ্ট লেখা আছে। তাহলে রিনা সেইড টুডে কি হবে? সেইড রিনা, সেইড টুডে কি হবে? আই ওয়ান্ট টু ওপেন অ্যান অ্যাকাউন্ট, অ্যাসার্টিভ বাক্য। তাহলে অ্যাসার্টিভ বাক্যে আমরা জানি টোল্ড অথবা সেইড থুলো হবে, কিন্তু এখানে একটা শব্দ আছে বাক্যের মধ্যে, দেখো স্যার। আমি বলেছি যদি কোনো বাক্যে স্যার থাকে, স্যারের জন্য একটা শব্দ রেসপেক্টফুলি বা পোলাইটলি এটা অবশ্যই ব্যবহার করতে হবে। কোথায়? ভার্বের আগে। তাহলে রিনা রেসপেক্টফুলি বা পোলাইটলি, রেসপেক্টফুলি বা পোলাইটলি আস্কড, সরি টোল্ড, যদি অ্যাসার্টিভ বাক্য টোল্ড, রিনা রেসপেক্টফুলি টোল্ড। ইনভার্টেড কমাতে কি হবে? দ্যাট। সাবজেক্টের কাজ কি? সাবজেক্ট আই, আইটাকে বক্তা রিনা, তাহলে শি। ওয়ান্ট আছে ভার্ব 1, তাহলে ওয়ান্টেড। চারটা কাজ কিন্তু হয়ে গেছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, চারটা কাজ হয়ে গেছে। এখন কতিপয় শব্দ থাকলে আমরা চেঞ্জ করব, কতিপয় শব্দ না থাকলে দেখে দেখে লিখে দিব। কি আছে? টু ওপেন অ্যান অ্যাকাউন্ট, কতিপয় শব্দ নাই, দেখে দেখে লিখে দিব। টু ওপেন অ্যান অ্যাকাউন্ট, শেষ। ওপেন অ্যান অ্যাকাউন্ট, শেষ। এরপরে সেইড রিনা, এই পর্যন্ত কিন্তু আমার শেষ হয়ে গেছে। এখানে যেহেতু রিপোর্টেড ভার্ব পরে ছিল, এখানে ইনভার্টেড কমা দেখে আমরা বুঝতে পারবো না যে বক্তা চেঞ্জ হয়েছে কিনা। তাহলে কি করতে হবে? এই জন্য আরেকটু নিচে নামতে হবে। টেক দিস ফর্ম অ্যান্ড ফিল ইট আপ, এখানে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বক্তা চেঞ্জ। তাহলে যদি এখানে বক্তা চেঞ্জ হয়, তাহলে এই বাক্যটা কার? টেক দিস ফর্ম অ্যান্ড ফিল ইট আপ, এখানে বক্তা চেঞ্জ হয়েছে। এবং পরের বাক্যটা আছে থ্যাংক ইউ সেইড হি, তাহলে পরেরটা যদি শি বা রিনার হয়, তাহলে ইনভার্টেড কমার শুরুতে বা আগে বা পিছনে কে বক্তা লেখা নাই, তারপরও প্রত্যেকটা বাক্যে আমাকে বক্তা ধরতেই হবে এবং ওই অ্যাক্টিভিটিস গুলো আমাকে করতেই হবে। তাহলে টেক দিস ফর্ম অ্যান্ড ফিল ইট আপ, এটা কার বাক্য? বক্তব্য ম্যানেজারের, কারণ এখানে বক্তা চেঞ্জ এবং পরের বাক্যটা শি এর বা রিনার। তাহলে কি লিখবো? মিশে দেই, যেহেতু আমার এই পর্যন্তই শেষ। হ্যাঁ, তাহলে কি হবে? পরের বাক্যটা কে বলেছে? ম্যানেজার, দি ম্যানেজার, দি ম্যানেজার কি? টেক দিস ফর্ম। বাক্যটা খেয়াল করি, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স? টেক দিস ফর্ম, মূল ভাব, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স। ম্যানেজার এবং রিনার মধ্যে কথা হচ্ছে। তাহলে একটা অফিসার, একজন লোক অ্যাকাউন্ট খুলতে গেছে, তার সঙ্গে কথা বলতেছে, অবশ্যই আমরা একেবারে কি ধরবো? এটাকে আদেশ ধরবো না, আবার ম্যানেজার অনুরোধও করবে না, আমরা উপদেশ ধরতে পারি। কারণ ফর্ম নিবে কিনা সেটা তার ব্যাপার। সে অ্যাকাউন্ট খুলতে গেছে বটে, কথাবার্তা হলো, তারপর বলতেছে যে ফর্মটা নাও, নিয়ে পূরণ করো। সে গ্রহণ করবে কিনা। আদেশ এবং উপদেশের মধ্যে পার্থক্য আছে। আদেশ পালন করতে বাধ্য, উপদেশ পালন করতে কেউ বাধ্য না। কেউ আমাকে উপদেশ দিল, আমি ভালো মনে করলে পালন করব, যদি ভালো মনে না করি সেটাকে পালন করব না, এজন্য এটার নাম উপদেশ। আর আদেশটা কি? পালন করতে বাধ্য, মাস্ট। তাহলে এখানে আমরা উপদেশ ধরবো, টেক দিস ফর্ম অ্যান্ড ফিল ইট আপ। তাহলে দি ম্যানেজার অ্যাডভাইসড, অ্যাডভাইসড বানানটা খেয়াল করবে, অ্যাডভাইস, সিই দিবে না, ওটা কিন্তু আবার অন্য শব্দ, ওটা নাউন অ্যাডভাইস, আর এই এস দিলে এটা হচ্ছে ভার্ব। তাহলে দি ম্যানেজার অ্যাডভাইসড, শ্রোতা যদি ইচ্ছা হয় লিখবে, ইচ্ছা না হলে লিখবে না। যদি লেখো তাহলে কি হবে? রিনা এই শ্রোতা। যদি কদে লিখবো না, নাই লিখবো না, সমস্যা নাই,
তাহলে দি ম্যানেজার অ্যাডভাইসড রিনা। তারপরে কাজ কি, ইনভার্টেড কমা উঠে টু বসবে যেহেতু ইম্পারেটিভ বাক্য, এবং ইম্পারেটিভ বাক্যের কাজ শেষ, এখন মূল ভার্ব থেকে বাকি অংশ। টেক দিস, এটা কতিপয় শব্দের একটা দ্যাট ফর্ম। টেক দ্যাট ফর্ম, দিসটা দ্যাট হয়ে গেল, কিন্তু ইট থাকলে চেঞ্জ হতো না। তারপরে বাক্য কিন্তু শেষ হয়নি, অ্যান্ড ফিল ইট আপ, এখানে যাই শেষ হয়েছে। অ্যান্ড ফিল, এটাও কিন্তু ভার্ব 1, তাহলে এটা ভার্ব 2 করবা, ফিল্ড ইন, ফিল্ড ইট আপ। পরবর্তীতে আসি, এখানে বক্তা সেন্স এবং বলছে কি থ্যাংক ইউ, সেইড শি। শি বলতে রিনা, তাহলে রিনা বলছে থ্যাংক ইউ, তাহলে এই পর্যন্ত মিশে দিলাম। এবং এখানে বক্তা সেন্স, এর আগেরটা বলেছিল ম্যানেজার, এখানে বক্তা সেন্স মানে এটা হচ্ছে রিনার বা শি এর। তাহলে আমরা লিখতে পারি শি বা রিনা, যেটাই লিখবে দুটোই ভুল হবে না, রিনা বা শি যেটা খুশি সেটা লেখো। এবং যদি কোনো বাক্যে থ্যাংক ইউ শব্দ থাকে, এমন ক্ষেত্রে রিপোর্টেড ভার্ব সেড টু উঠে সেন্টেন্স অনুযায়ী আমরা যে বিভিন্ন ভার্বগুলো ব্যবহার করে থাকি সেই ভার্বগুলো নিয়ে এখানে ভাবনার কোনো প্রয়োজন নাই, সরাসরি থ্যাঙ্কটাকে ইডি যোগ করে দিলেই কিন্তু হয়ে যাবে, ওটাই ভার্ব। থ্যাঙ্কড এটা হচ্ছে ভার্ব। তাহলে কি হবে, রিনা বা শি থ্যাঙ্কড, এটাই হচ্ছে 1 নম্বর কাজ, থ্যাঙ্কড। অথবা এটাই হচ্ছে রিপোর্টেড ভার্ব, সেই টু এর বদলে এখানে বসলো থ্যাঙ্কড। থ্যাংক ইউ থাকলে সরাসরি হয়ে যাবে থ্যাঙ্কড। তাহলে রিনা আর শি থ্যাঙ্কড, তাহলে থ্যাঙ্কড গেল। এবং এখানে ইউ ছিল, ইউটা কে, ইউটা হচ্ছে অবশ্যই শ্রোতা, তাহলে শ্রোতাটাকে দি ম্যানেজার। তাহলে রিনা বা শি থ্যাঙ্কড দা ম্যানেজার, শেষ। রিনা অর শি থ্যাঙ্কড দা ম্যানেজার, এখানে আর কোনো ভার্ব আসবে না, থ্যাঙ্ক দা ম্যানেজার। এইভাবে মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা ন্যারেশন আমি একটা উদাহরণের সাহায্যে যেভাবে আলোচনা করলাম, আমার বিশ্বাস তোমরা বুঝতে সক্ষম হবে। এবং যদি কোনো সমস্যা বোধ করো, ন্যারেশন ক্লাস এর আগে আমার টাইম লাইনে, পোর্শা অনলাইন স্কুলে টাইম লাইনে, এমনকি আমার ইউটিউব চ্যানেলে সবগুলো ক্লাস আপলোড দেওয়া আছে, ইচ্ছা হলে দেখে নিতে পারো। এবং ন্যারেশন সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে যে কেউ লিখতে পারো, আমি আমার লেভেল বেসড উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ এবং সকলের সুস্থতা কামনা করছি। বাংলাদেশ চিরজীবী হোক।